শিয়া, নেহা, তুমি তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি তোমার বাবার বাড়িতে রেখে আসলাম। শিয়া, তুমি আগে আমাকে জবাব দাও যে তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়েকে নিয়ে ফষ্টি রষ্টি করতেছিলে। আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে তুমি এগুলো করতেছিলে। কেন চুপ করে আসছো কেন? চুপ করে আসো কেন? নেহা, নেহা, তুমি এখানে এসে কাজটা ঠিক করো নাই। এসেছে ভালো হয়েছে শিহাব, তুমি এত ভয় পাচ্ছ কেন? আজ হোক কাল হোক ও তো আমাদের ব্যাপারে জানতো, 2 দিন আগে জেনে গেল। আমি আর শিহাব একে অপরকে অনেক ভালোবাসি, তোমার গর্বে শিহাবের সন্তান, তাই আমরা তোমাকে আমাদের সম্পর্কে জানাইনি। আমরা ভেবেছি বাচ্চাটা হয়ে গেলে আমরা তোমাকে আমাদের সম্পর্কে জানাবো, আর শিহাব তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। শিয়া, এই মেয়ে যা বলতেছে এগুলো কি সত্যি? কেন চুপ করে আসছে তারা? সত্যি? নেহা, সামিয়া যা বলতেছে ঠিকই বলতেছে। তুমি যখন প্রেগনেন্ট তখন ওর সাথে আমার সম্পর্কটা হয়, আর ধীরে ধীরে সেই সম্পর্কটা গভীর হয়। আমি সামিয়াকে ভালোবাসি। লজ্জা করে না? এই তোমার লজ্জা করে তুমি আমার সামনে দাঁড়িয়ে এ ধরনের কথা বলতেছো? আমি তোকে ভালোবাসছিলাম, বিশ্বাস করছিলাম। তুমি কি করলে? তুমি আমাকে ঠকাইছো। আরে তুমি তুমি এত নিকৃষ্ট কাজ কিভাবে করলা? আমি জীবনে ভাবতেও পারি না, আমি কল্পনাও করতে পারি নাই তুমি এরকম একটা কাজ করবা। কি বল? আমাকে ডিভোর্স দিবা না? আরে আমাকে ডিভোর্স দেওয়া লাগবে না, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তোমাকে কালকের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। নেহা, ছোড়ো ছোড়ো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেলে আমার সম্পত্তির কোনো ভাগ তুমি পাবা না। জানো বলতেছি, তোমার সম্পত্তির কোনো ভাগের আমার দরকার নেই। দরকার আছে। তোমার দরকার না থাকলেও তোমার পেটে যে আমার সন্তান, সেই সন্তানের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবো তো যাও, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমাকে দ্বিতীয় বিয়ে দিতে চাই। কি? তুমি আমাকে দ্বিতীয় বিয়ে দিতে চাও মানে? নেহা, আমি জানি তুমি গর্ভের সন্তান নষ্ট করবে না। আমি এটাও জানি যে আমার সন্তান পৃথিবীতে আসার পর তোমার কাছে থাকবে। তাই আমি এমন একটা মানুষের কাছে তোমাকে তুলে দিতে চাই, যে মানুষটা আমার সন্তান পৃথিবীতে আসার পর সে যেন অন্য সৎ বাবাদের মতো আচরণ না করে। তাছাড়া তোমার দ্বিতীয় বিয়েটা দিতে পারলে আমিও সামিয়াকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবো। আরে আমি তোমার কথা শুনে কেন দ্বিতীয় বিয়ে করতে যাব? ও দ্বিতীয় বিয়ে করবে না তো, ও চাই আমাদের বিয়ে হওয়ার পর ও যেন ওর বাচ্চা নিয়ে এসে আমাদের সংসারে ঝামেলা করতে পারে। খবরদার, একটাও আজে বাজে কথা বলবি না। নেহা, সামিয়ার সাথে এই ব্যবহারটা করা তোমার উচিত হলো না। ও আচ্ছা, মায়া লাগতেছে? অনেক ভালোবাসো, খুব খারাপ লাগতেছে না? নেহা, নেহা, তুমি কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবো। দেখো, আমি তোমাকে যেটা বলেছি সেটা তোমার ভালোর জন্যই বলেছি। দেখো, তুমি যদি দ্বিতীয় বিয়েটা করো তাহলে আমার সম্পত্তির অর্ধেক ভাগ তুমি পাবা। তাছাড়া আমি তোমাকে কথা দিচ্ছি, সন্তানের উপর আমার কোনো অধিকার থাকবে না। শর্ত শুধু একটাই, তোমার জন্য ছেলেটা আমি খুঁজবো। কি মনে হয় তোমার শর্তে কি সে রাজি হবে? বুঝতে পারতেছি না, কিন্তু নেহাকে যেভাবে হোক রাজি করাতে হবে। হ্যালো, হ্যাঁ নেহা, কোথায় তুই? আরে আমাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে রাতের বেলা বেরিয়ে গেলি? বাবা, বাবা আমি বাসায়। বাবা, আমার সুন্দর সংসারটা ভেঙে গেছে বাবা। তিলে তিলে সাজানো সুখের সংসারটা এক মুহূর্তে শেষ হয়ে গেছে বাবা। তোর সংসার ভেঙে যাচ্ছে মানে? এই, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। না বাবা, এত রাতে তোমার আসতে হবে না, আমি একদম ঠিক আছি বাবা। বাবা তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না বাবা, আমি রাখি।
তুমি তুমি এখানে কেন আসছো? নেহা, তোমার পেটে আমার বাচ্চা। এই অবস্থায় তোমাকে কোনো ছেলে বিয়ে করতে রাজি হবে না। বাচ্চা হওয়ার পরেও কোনো ছেলে রাজি হবে না তোমাকে বাচ্চা সহ বিয়ে করতে। আর যদি রাজি হয়ও, মোটা অঙ্কের যৌতুক চাবে। দেখো, আমি তোমার ভালোই চাই। বিশ্বাস করো, আমি তোমার জন্য ভালো একটা ছেলে খুঁজে দিব, আর আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিব। তুমি ভালো থাকবা, আর তুমি ভালো থাকলে আমার সন্তানটাও ভালো থাকবে। খবরদার, একদম ঢং করবে না, একদম নাটক করবে না আমার সাথে। তুমি যদি আমার ভালোই চাইতা, তোমার যদি এতই আমার সন্তানের জন্য মায়া লাগতো, তাহলে এরকম নিকৃষ্ট একটা কাজ তুমি করতে পারতা না। অন্য একটা মেয়েকে ভালোবেসে এরকম নষ্টামি করতে পারতা না। আমার সাজানো সংসারটাকে এইভাবে ভেঙে চুরমার করে দিতে পারতা না। কত রাত হয়েছে, এখনো ওর সাথে এত কথা বলার কি আছে? বাকি কথা কাল সকালে বলো। তুমি যাও, ঘুমাও, আমি কথা শেষ করে আসি। আমার অনেক ঘুম পেয়েছে, চলো বাকি কথা কাল সকালেও বলতে পারো। না, আমার ধীরে ধীরে সাজানো সংসারটা আমি এইভাবে ভেঙে যেতে দেব না। একটা মেয়ে এসে আমার স্বামী, আমার বেডরুম সব কিছু দখল করে নেবে। এখনো ওর সাথে আমার ছাড়াছাড়ি হয় নাই। ছাড়াছাড়ি না হতে আমি কিছুতে এগুলো মেনে নিব না, এগুলো হতে দেবো না। তোমাকে না আজকে বেশি সুন্দর লাগতেছে। কি সমস্যা তোমার? কারো রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় এটা জানো না? ওর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে ওকে যেতে বলো এখান থেকে। নেহা, তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না, কিছু লাগবে না। ডাক দে। সে কোথায়? ডাক দে ওকে। বাবা, তুমি শান্ত হও। শান্ত হবো মানে? আরে যে ছেলেটা তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটালো, তারপরে তুই আমাকে বলছিস শান্ত থাকতে? ডাক দে জানোয়ারটাকে। বাবা, তুমি এখানে কেন আসছো? তোমাকে আমি আসতে বারণ করছিলাম না? দেখো বাবা, সমস্যাটা আমার, আমাকে সমাধান করতে দাও। অসম্ভব, এই সময় আমি তোকে একা ছাড়তে পারবো না। তাছাড়া শিহাব যা করেছে, ওর উপর বিন্দু পরিমাণে বিশ্বাস আমার নেই। আরে ও যে কোনো সময় তোর ক্ষতি করে ফেলতে পারে। বাবা, নেহার কোনো ক্ষতি হবে না। নেহার পেটে আমার সন্তান। নেহার কোনো ক্ষতি করা মানে আমার সন্তানের ক্ষতি করা। আর আপনি খুব ভালো করে জানেন যে কোনো বাবা তার সন্তানের ক্ষতি করবে না। তোর মতো জানোয়ারের মুখে এসব কথা মানায় না। আমি তো তোকে ভালো জানতাম, কিন্তু ভালো মানুষের মুখোশের আড়ালে একটা জানোয়ার লুকিয়ে আছে এটা আমি বুঝতে পারিনি। তুই তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করেছিস, তুই আমার মেয়ের সাথে প্রতারণা করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মানে চল আমার সাথে। আপনি নেহাকে নিয়ে যেতে পারবেন না। কি? আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবো না? কারণ নেহার আর আমার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি। নেহার উপর আমার এখনো পর্যন্ত অধিকার আছে। নেহার আর আমার ডিভোর্স হোক, নেহাকে আমি দ্বিতীয় বিয়ে দেই, তারপর না হয় আপনি নেহাকে আর নতুন জামাইকে নিয়ে যাবেন। নেহার দ্বিতীয় বিয়ে মানে? এই তোমার মাথাটা ঠিক আছে? কি বলছো এসব? নেহাকে ডিভোর্স দিয়ে একটা ভালো ছেলে দেখে নেহার দ্বিতীয় বিয়ে দেব, যাতে আমার সন্তান ভবিষ্যতে ভালো থাকে। আমিও আমার প্রেমিকাকে কোনো ঝামেলা ছাড়া বিয়ে করতে পারি। অবশ্যই এর জন্য আমি আমার সমস্ত সম্পত্তির অর্ধেক নেহাকে লিখে দেব। থাম, তার আর কোনো দরকার নেই। তুই আমার মেয়ের সাথে যা করেছিস, তারপর আর ওকে নিয়ে ভাবতে হবে না তোর। মানে চল আমার সাথে। না বাবা, আমি তোমার সাথে কোথাও যাব না। তুই আমার সাথে যাবি না কেন? বাবা,
ও যদি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিতে চায় তাহলে তাই হোক। এত ভালোবাসার পরেও ও অন্য একজনকে বিয়ে করে যদি সুখী হতে পারে তাহলে আমি কেন ওর জন্য কান্নাকাটি করব? আমি আর ওর জন্য কান্নাকাটি করব না। ওর মতো বেঈমান বিশ্বাসঘাতকের জন্য আমি আর কষ্ট পাবো না। আমিও অন্য একজনকে বিয়ে করে দেখিয়ে দিব, আমিও সুখী হব। মারে, তার কোনো দরকার নেই, তুই আমার সাথে চল। দরকার আছে বাবা। তুমি দেখো, আমাকে হারানোর পর ও আফসোস করবে, সেই দিনটাই আমি দেখতে চাই। তুমি আমার জন্য ছেলে দেখা শুরু করো। তুই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না। বাবা, আমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেইনি। আমি যা বলতেছি ভেবে চিন্তেই বলতেছি। তুমি আমার উপর ভরসা রাখো, আমি যা করতেছি আমাকে করতে দাও। বাবা, তুমি এখন বাসায় যাও প্লিজ। ঠিক আছে মা, আমি তোকে কোনো কিছু নিয়ে জোর করবো না, তবে তোর উপর আমার বিশ্বাস আছে তুই ভুল কোনো সিদ্ধান্ত নেবি না। আমি তাহলে যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করিস। ঠিক আছে, আমি ওকে রেখে যাচ্ছি, তবে ওর যদি কোনো ক্ষতি হয় আমি তোকে ছাড়বো না। বাবা, আপনি চিন্তা করবেন না, নেহার কোনো ক্ষতি হবে না। তাহলে কি আমি তোমার জন্য ছেলে খোঁজা শুরু করব? হ্যাঁ, শুরু করো, কিন্তু একটা কথা মনে রাখবা, ছেলের চরিত্র যেন তোমার মতো না হয়। তুমি আমাকে দেখেছো? না। কি এটা? আমাদের ডিভোর্স লেটার আমি সিগনেচার করে দিয়েছি, তুমিও সিগনেচার করে দাও। এইভাবে মায়া নিয়ে তাকিয়ে লাভ নাই। আমাদের সম্পর্কটা হয়তো বিচ্ছেদেরই ছিল। আচ্ছা, তোমাকে বলেছিলাম না যে তোমার জন্য একটা ছেলে দেখবো? আমি একটা ছেলে দেখেছি, ওরা কালকে তোমাকে দেখতে আসবে। আমি আর সামিয়া শপিং এ যাচ্ছি, তোমার লাগবে কিছু? না না, কিছু লাগবে না। ঠিক আছে, আমরা বাইরে খেয়ে আসবো, তুমি খেয়ে নিও। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয় নাই। হ্যাঁ, আমরা তো এসি গাড়ি ভাড়া করে আসছি। বাহ বাহ, ভালো করেছেন। পরিচয় করে দিচ্ছি, উনি আমার খালা। ওয়ালাইকুম আসসালাম। আমি ওর খালা হলেও মায়ের মতো। ছোটবেলায় যখন ওর বাবা মা মারা গিয়েছে তারপরের থেকে না আমাদের বাড়িতে মানুষ হয়েছে। মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে অনেক সুন্দর, তবে একটু বেশিই মডার্ন। এসেই বসে পড়লো, আদব কায়দা কিছুই শেখে নাই, সালাম কালাম কিছুই দিল না। সমস্যা নাই, বিয়ার পরে আদব কায়দা শিখা যাব। না না, আপনারা ভুল করছেন, ও আসলে পাত্রী না। তাহলে পাত্রের ছোট বোন? আহ, আহ,
আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়। ও আচ্ছা, আমরা তো অনেকক্ষণ হলো আসছি। কই পাত্রী, কই পাত্রীকে ডাকেন। জি, আপনারা একটু একটু বসেন, আমি ডেকে নিয়ে আসছি। নেয়া, মেহমানরা অপেক্ষা করতেছে তোমার জন্য। তোমার সাজগোজ করতে কতক্ষণ লাগবে? তুমি তুমি আমার রুমে কেন আসছো? আর আসলে যে নক করে আসতে তা জানো না? তুমি কি প্রথমবার আমার সামনে রেডি হচ্ছে নাকি? আগে আমি তোমার বউ ছিলাম, আগে তুমি আমাকে দেখলে কোনো সমস্যাই ছিল না। এখন তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন তুমি পরপুরুষ। আমি যাকে বিয়ে করব এই অধিকার শুধু তার, সেই শুধু দেখবে। সরি। আচ্ছা, একটু তাড়াতাড়ি রেডি হও, সবাই অপেক্ষা করতেছে। হ্যাঁ, একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ ছেলে পক্ষ দেখতে আসছে তো, যদি সুন্দর করে না সাজিয়ে পছন্দ না করতে পারে আবার। আচ্ছা যাই হোক, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? সুন্দর লাগতেছে। এই শাড়ির কথা মনে আছে তোমার? তুমি আমাকে আমার বার্থডেতে গিফট দিয়েছিলে। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, ওখানে গিয়ে আমার নামে 3-4টা ভালো কথা বলো, প্রশংসা করো। আমাকে যদি আবার না পছন্দ করে তাহলে তো আবার বিয়ে হবে না। চলো। পাত্রী কই? এটাই পাত্রী। ঘটনা কি? পাত্রীর পেটটা বড় বড় মনে হইতেছে। প্রেগনেন্ট নাকি? না আব্বা, জি আমি প্রেগনেন্ট। কেন, শিয়াম আপনাদেরকে বলেনি যে আমি প্রেগনেন্ট? কি ব্যাপার রাকিব, তুই কি আমাকে একটা প্রেগনেন্ট মেয়েকে দেখতে নিয়ে আসছিস? আচ্ছা, তুই কি জানতিস যে এই মেয়ে প্রেগনেন্ট? খালা, আমি জানতাম। দেশে কি মেয়ের অভাব পড়ছে নাকি যে তোর একটা প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করতে হবে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি ঠান্ডা মাথায় একটু আমার কথাটা শুনুন। ওদের যদি বিয়ে হয় তাহলে গুলশানে একটা ফ্ল্যাট, গ্রামে কিছু জমি জমা, আর স্বর্ণ গয়না নিয়ে কোনো প্রবলেম হবে না। এছাড়া 1 কোটি টাকা আমি নগদ ক্যাশ দিব। সমস্যা নাই, এত কিছু দিবা? রাকিব যেহেতু রাজি আছে তাহলে আমগো কোনো সমস্যা নাই। আমরা সমস্যা করে কি করবো ক? আমগো পোলা জেনে সুখে থাকবো, এই জায়গায় তো আমরা রাজি। আচ্ছা বাবা, তোমার একটা প্রশ্ন করি, তুমি পাত্রী কি হও? আমি ওর স্বামী। আমি কি ভুল শুনলাম? তুমি ওর স্বামী? আমি ওর স্বামী, আর ওর গর্ভের সন্তানের বাবা আমি। স্বামী হয়ে তুমি তোমার স্ত্রীর বিয়ে দিতে চাচ্ছ কেন? আন্টি কারণটা আমি বলতেছি। ও একজনকে ভালোবাসে, ও আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে চায়। আমি যাতে ওদের মধ্যে কোনো ঝামেলা না করতে পারি, তাই ও চাচ্ছে অন্য একজনের সাথে যেন আমার বিয়ে হয়ে যায়। আশা করি এবার আপনি বিষয়টা বুঝতে পারছেন। ভাইয়া, আপনি সবকিছু জেনে শুনেই তো পাত্রী দেখতে আসছেন, তাই না? মানে নেহাকে বিয়ে করতে আপনার তো কোনো প্রবলেম নেই। না, নেহাকে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু নেহা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? জি, নেহার কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করে আমাকে জানাও। জি, আমি একটা ভালো দিন দেখে আপনাদেরকে জানাবো। আমার একটা আবদার ছিল,
আমি চাই বিয়েটা যাতে ঘরোয়াভাবেই হয়। তাই হবে। ঠিক আছে বাবা, আমরা তাহলে আজকে আসি। তুমি ভালো একটা দিন তারিখ ঠিক করে আমাদের জানিও। চল বাবা। আসি, আসসালামু আলাইকুম। পরে মাসটা বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। তুমি কি বলো? ঠিক বলছো, বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। তুমি যেহেতু আমাকে বিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছো, সেখানে আমার আর কোনো আপত্তি নেই। আমিও বিয়ে করতে চাই। আম্মা বলেন কবুল। কি হইলো? কবুল বলেন। আপনি যদি এই বিয়ে রাজি থাকেন তাহলে কবুলটা বইলা ফেলেন। মুরব্বি কোনে কবুল বলতেছে না কেন? মানে হ্যাঁ, এই বিয়েতে যদি তোর মত না থাকে তুই আমাকে বলতে পারিস। আর শেফ কি তোকে জোর করে বিয়ে দিচ্ছে? তোর ভয় নেই, তুই আমাকে বলতে পারিস। তোর যদি বিয়েতে মত না থাকে আমি এক্ষুনি বিয়েটা ভেঙে দেব। নেহা, তুমি কবুল কেন বলতেছো না? তোমার মতামত নিয়েই তো বিয়েটা হচ্ছে। কবুল বলো। বলেন মা কবুল বইলা ফেলান কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনছেন তো? তাহলে বাবাজি এবার আপনি কবুলটা বলেন। কবুল। আরেকবার বলেন। কবুল। আরেকবার বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনছেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, বিয়ের কাজ তো সম্পূর্ণ হলো। তুমি যে লেনদেনের কথাটা বলছিলা সেটা কি করলা? জি আন্টি, লেনদেনের ব্যাপারে যে কথা হয়েছিল সেটা সকালবেলায় আমি রাকিবের সাথে কথা বলে নিয়েছি। ও আচ্ছা, লেনদেনের ব্যাপারটা তাহলে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কাজী সাহেব, বিয়ে তো সম্পূর্ণ হলো, তাহলে মিষ্টি খান। আপনারা সবাই মিষ্টি খান। না না, আমি মিষ্টি খাবো না, আমার আবার একটু ডায়াবেটিসের সমস্যা আছে তো। আমি তাহলে যাই। 1 মিনিট কাজী সাহেব, আমার বিয়ে তো হলো, আমি চাই শিয়া আবার সামিয়ার বিয়েটাও এই সুযোগে হয়ে যাক। আমরা তো এখন বিয়ে করব না। মানে এখন বিয়ে করবে না কেন? তোমরা তো বলেছিলে যে আমার বিয়ের পর তোমরা বিয়ে করে ফেলবে। তাহলে এখন আমি তোমাদের বিয়েটা দেখি, তাহলে তো হয়ে যায়। আমরা বিয়েটা অবশ্যই করব, কিন্তু আমি এরকম সাদামাটা ভাবে বিয়েটা করব না। আমার বিয়েতে হলুদের অনুষ্ঠান হবে, সারা বাড়ি সাজাবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করব, কার্ড ছাপানো হবে। তুমি চিন্তা করো না, আমি কার্ড পাঠিয়ে দিব, তোমরা দুজন চলে এসো। বিয়ের পর্বটা তো শেষ হয়ে গেল আঙ্কেল, এবার বিদায় পর্বটা শেষ করি আমরা। আপনার মেয়েকে আপনার জামাই হাতে তুলে দিন। ঠিক আছে বাবা, রাকিব তোমার হাতটা দাও। বাবা রাকিব, আমার মেয়েটাকে তুমি কোনো কষ্ট দিও না, আর শেহবের মতো তুমি বেইমানি করো না প্লিজ। বাবা আপনি নিশ্চিন্ত থাকেন, আমি নেহাকে আর ওর পেটের সন্তানকে সারা জীবন আগলে রাখবো। ঠিক আছে, তাহলে এখন যাওয়া যাক। আসো বাবা। মুরব্বি তাহলে আমিও যাই, আমার আবার বিয়া পড়া লাগবে তো। আসি, আসসালামু আলাইকুম। আমি একজন প্রেগনেন্ট মেয়ে জানা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করেছেন।
এটা কি সম্পত্তির জন্য না টাকার জন্য? না, আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আপনার মতো স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার মতো স্ত্রী পাওয়া যদি ভাগ্যের ব্যাপার হতো, তাহলে শিয়াব আমার সাথে এরকমটা কেন করলো? সেটা তার দুর্ভাগ্য। কপালে দুর্ভাগ্য লেখা থাকলে মানুষের কিছুই করার থাকে না। যাই হোক, আপনি আমাকে বিয়ে করেছেন, আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। শুনুন, যতদিন আপনার গর্ভের সন্তান এই পৃথিবীতে না আসছে ততদিন আমি স্বামীর অধিকার চাইব না। আর সবেমাত্র আপনাদের ডিভোর্স হয়েছে, আমি জানি সে আপকে ভুলতে আপনার একটু সময় লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মানসিক অবস্থা বোঝার জন্য। দেখুন, আপনি আমার স্ত্রী, আপনার মানসিক অবস্থা আমিই তো বুঝবো, তাই না? আচ্ছা, আমার সন্তান পৃথিবীতে আসার পর আপনি কি আমার সন্তানকে ভালোবাসতে পারবেন? আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে আলকে রাখতে পারবেন? আপনার এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন আমি তাকে বুঝতেই দিব না যে আমি তার আসল বাবা নই। আপনি তো চাইলে একজন অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারতেন, কিন্তু আমি তো একজন প্রেগনেন্ট বিবাহিত মেয়ে। আপনার যদি কখনো মনে হয় আপনি আমাকে বিয়ে করে ভুল করেছেন, তখন কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? কখনই না, সেটা কোনোদিনই হবে না, কারণ আমি আপনাকে ছেড়ে কখনোই যাব না। আমি সারা জীবন আমার এই ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবো। একটা আজব বিষয় কি জানেন, শিয়াব বাসরাতে ঠিক এই কথাটাই বলেছিল, কিন্তু এখন অন্য একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে চলে গেল। শিহাব আপনাকে বাসরাতে কি বলেছে না বলেছে সেই কথা এখন থাক, পরে শুনবো। আই সো সরি, বাসরাতে আমি আমার আগের স্বামী নিয়ে কথা বলতেছি, এটা একদমই বলা উচিত নয়। আরে না না, এখানে সরি বলার কিছু নেই। আমি জানি আপনি শিহাবকে অনেক ভালোবাসেন, তাকে ভুলে আমাকে ভালোবাসতে একটু সময় লাগবে। আমি চাই আপনার সেই সময়টাকে দিতে। আপনি আসলে অনেক ভালো মানুষ। আমি আপনাকে শুধু শুধু ভুল বুঝেছিলাম, আপনি সত্যি অনেক ভালো মানুষ। তাই তাই? একটু হ্যালো, সরি আপনাকে সময় মতো বাসায় ফোন দেওয়ার জন্য। এই সময় আপনাকে ফোন করা উচিত হয়নি। কাকে ফোন ধরো কিছু বুঝতেছিলাম না। শিহাব মারা গেছে। কি শিহাব মারা গেছে? কি বলছেন আপনি? আমি এক্ষুনি আসতেছি। দাঁড়ান, কি কি বললেন? শিয়াব মারা গেছে মানে? শিহাব মারা গেছে। আপনি দাঁড়ান, আমি আপনার সাথে যাবো, আপনি চলুন। চলুন। এই শিহাব শিহাব বন্ধু, এই টাকা না, দেখ না, আমরা সবাই এসেছি। এই শিহাব, কথা বলছিস না কেন? শিহাব বন্ধু, বন্ধু দেখ, এই যে তোর বন্ধু এসেছে, দেখ সবাই এসেছে। টাকা না, এই তুই আমাদেরকে এভাবে একা রেখে চলে যেতে পারিস না। শিহাব কথা বল বন্ধু, কথা বল না। বাবা, তুমি তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? ও তো তোমার আপনজন কেউ না। তাছাড়া তুমি বন্ধু বন্ধু বলছো, আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না।
বলেছে ও আমার আপন কেউ না। ওই পৃথিবীর সবচাইতে আপন মানুষ ছিল আমার। ও আমার বন্ধু। শুধু বন্ধু না, শিহাবকে আমি আপন ভাইয়ের থেকেও বেশি কিছু ভেবেছিলাম। ও আমার বন্ধু। কি? ও তোমার বন্ধু? হ্যাঁ। এই রাকিব, সত্যি করে বলো, শিয়াবের কি হয়েছে? কি হয়েছে শিয়াবের? ওর ব্রেন টিউমার হয়েছিল। ব্রেন টিউমার? কি বলতেছো এসব? ব্রেন টিউমার কিভাবে হয়? আমি আমি নিজে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার আমাকে বলছে ওর কিচ্ছু হয়নি, ও সামান্য একটু অসুস্থ হয়েছে, কিছুদিন ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ওর ব্রেন টিউমার কিভাবে হয়? ব্রেন টিউমার কিভাবে হয় ওর? এই কথাগুলো শিহাব ডক্টরকে শিখিয়ে দিয়েছিল, আর ডক্টর সেই কথাগুলো আপনাকে বলেছে। ডাক্তার সাহেব, ভয়ের কোনো কারণ নেই তো না? আপনার সাথে কেউ এসেছে নাকি আপনি একাই এসেছেন? কেন ডাক্তার সাহেব, রিপোর্ট কি খুব খারাপ এসেছে? রিপোর্ট যেটাই আসুক আপনি আমাকে খুলে বলেন। আমি যা ভেবেছিলাম সেটাই হয়েছে, ব্রেন টিউমার। তবে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও খারাপ অবস্থা। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে ফেলা উচিত। কিন্তু 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 কি ডাক্তার? এই অপারেশনটা অনেক রিস্কি। অপারেশন টেবিলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার আসলে অপারেশন করা ছাড়া উপায় নেই, আর অপারেশন করতে গেলে আমি মারাও যেতে পারি, তাই তো? ব্রেন টিউমার অপারেশন করে অনেকেই সুস্থ হয়ে যায়, কিন্তু আপনার ব্যাপারটা ক্রিটিক্যাল। শিহাব সাহেব, ভেঙে পড়বেন না। সৃষ্টিকর্তা চাইলে অপারেশনটা করার পর আপনি সুস্থ হয়ে যেতে পারেন। অপারেশনে আমি বেঁচে যাব এর গ্যারান্টি দিতে পারবেন ডাক্তার? সুস্থ হবার আশা আছে, তবে আপনার যে অবস্থা তাতে আপনি যত উন্নত দেশে গিয়ে চিকিৎসা করেন না কেন সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। ডাক্তার সাহেব, আমি আমার ওয়াইফকে বাইরে রেখে আসছি। একটা রিকোয়েস্ট আপনার কাছে, ও আমার সাথে আসলে জাস্ট আপনি এটুকু বলবেন যে আমি ওষুধ খেলেই ঠিক হয়ে যাব, নাহলে ও সহ্য করতে পারবে না। কেন? আমি আপনার স্ত্রীকে মিথ্যা কেন বলবো? ডাক্তার সাহেব, আমার স্ত্রী প্রেগনেন্ট, আর এই অবস্থায় যদি ও আমার অসুখের কথাটা শুনে তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে। ডাক্তার সাহেব, আমি আপনাকে এখন যে কথাগুলো বললাম আমার আমার ওয়াইফের সাথে আপনি সেই কথাগুলোই বলবেন। প্লিজ প্লিজ, আপনি না বলবেন না? আচ্ছা ঠিক আছে। সামান্য সমস্যা আছে, তবে ঠিকঠাক মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপনি এত চিন্তা করবেন না। দেখলে তো ডাক্তার সাহেব কি বললেন? তোমার কোনো টেনশন করার দরকার নেই, তুমি না খামোখা টেনশন করো। আমি কি আর ইচ্ছা করে টেনশন করি? টেনশন অটোমেটিক চলে আসে। কথা বলছিস না কেন? কতদিন পরে দেখা, চুপ করে আছিস কেন? কি অবস্থা তোর? দিনকাল কেমন চলছে? আমি মারা যাচ্ছি। মারা যাচ্ছিস মানে? কি বলছিস তুই? ফাজলামো করছিস? আমি ফাজলামো করছি না,
যেটা সত্যি সেটা তোকে বললাম। দেখ, আমার ব্রেন টিউমার, অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা খুবই কম। এটা তুই কি বলছিস? তোর কিচ্ছু হবে না, তুই দেখিস। দেখ, সান্ত্বনা নেওয়ার জন্য আমি তোকে এখানে ডাকিনি, ডেকেছি অন্য একটা কারণে। আচ্ছা বন্ধু, তুই না আমাকে বলতি তুই আমার জন্য সব করতে পারবি, আমি যা বলবো তাই পারবি করতে? হ্যাঁ, তা তো অবশ্যই। আবার অনেক বড় একটা অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে, তাই আমাকে হসপিটালের বারান্দায় রেখে খালু চলে গিয়েছিল। কিন্তু তুই কোথা থেকে যেন খবর পেয়েছিলি আমি হসপিটালে ভর্তি, আমার অসুখ হয়েছে। তুই দেখতে গেলি, দেখতে গিয়ে আমার চিকিৎসার যাবতীয় খরচ তুই বহন করলি। বন্ধু, তুই যদি আমাকে চিকিৎসা না করাতে আমি হয়তো আজকে বেঁচে থাকতাম না। শুধুমাত্র তোর কারণে আজকে আমি বেঁচে আছি। বন্ধু, তুই বল আমি তোর জন্য কি করতে পারি? তুই যা বলবি আমি তাই করব। নেহাকে তোর বিয়ে করতে হবে। তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি ভাবিকে বিয়ে করব? এটা হয় না। দেখ বন্ধু, আমি সত্যি সত্যি আর বেশি দিন বাঁচব না, আমার যাবার সময় হয়ে গেছে। দেখ বন্ধু, তোর কিচ্ছু হবে না। আরে তুই তো খামোখা চিন্তা করছিস। এক কথার মধ্যে কথা বলবি না, আমার কথা শেষ হয়নি এখন। দেখ, আমি চাই না আমার মৃত্যুর পর নেহা আমার সন্তানকে নিয়ে একা থাকুক, কষ্টে থাকুক। আমি জানি আমি মারা গেলে নেহা কষ্টে জীবন কাটাবো। বন্ধু, তোর প্রতি আমার বিশ্বাসটা আছে, তুই নেহাকে বিয়ে কর। আমি তোকে এইটুকু কথা দিতে পারি, নেহার মতো ভালো জীবন সঙ্গিনী হয় না। দেখ, তুই চাইলে আমাকে না করে দিতে পারিস, হয়তো একদিন তোকে আমি উপকার করেছি, তোর পাশে দাঁড়িয়েছি, কিন্তু তার জন্য আমি তোকে জোর করব না। তুই যদি বলতি বন্ধু তোর জন্য আমার জীবন দিতে হবে, সেটা দিতে একবারও দ্বিধাবোধ করতাম না। আর তুই বলছিস ভাবিকে বিয়ে করতে, তোর সন্তানের খেয়াল রাখতে, এটা আমি না করি কিভাবে? কিন্তু আমি না হয় বিয়েতে রাজি হলাম, ভাবি কি বিয়ে করতে রাজি হবে? নেহাকে রাজি করানোর জন্য আমাদের একটু নাটক করতে হবে। নাটক? নাটক নাটক? নাটক মানে? আমি 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 কিছুই বুঝতে পারতেছি না। নাটক নাটক মানে কি? নাটক মানে কি? সামিয়া, সামিয়া শিহাবের গার্লফ্রেন্ডটা। সামিয়াকে শিহাব টাকা দিয়ে ভাড়া করে এনেছিল গার্লফ্রেন্ডের অভিনয় করার জন্য। আর সেদিন রাতে সামিয়ার ফোন থেকে আপনাকে শিহাব ফোন দিয়েছিল, ভয়েস চেঞ্জ করে। হ্যাঁ, উনি যা বলছে সবকিছুই সত্য। শিহাব আমাকে আপনার সামনে অভিনয় করার জন্য টাকা দিয়েছিলেন, আপনি যাতে ডিভোর্সের জন্য রাজি হন আর রাকিবের সাথে আপনাকে বিয়ে দিতে পারে সেই জন্য। সেদিন আপনি যেন আমাদেরকে এসে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পারেন, শিহাব আপনাকে কল করার পর বাসার দরজা ইচ্ছা করে খুলে রেখেছিলেন।
আমরা যতদিন একসাথে ছিলাম একই রুমে শিহাব ফ্লোরে ঘুমিয়েছেন, কখনো আমার সাথে ঘুমায়নি, আমার দিকে কখনো চোখ তুলেও তাকায়নি। এই মানুষটার এই সরলতায় আমিও তার মায়ায় পড়ে গেছি। শিহাব চেয়েছিল কথাগুলো গোপন থাকুক। শিহাব এটাও চেয়েছিল সবার থেকে আলাদা অনেক দূরে চলে যাবে, কিন্তু এই পাগলটা সেই সময়টুকুও পেল না। হয়তো সৃষ্টিকর্তাই চেয়েছিলেন আপন মানুষগুলো শিহাবকে শেষ দেখা দেখুক। শিহাব, শিহাব আমাকে ভালোবেসে আমার সুখের কথা চিন্তা কইরা প্রত্যেকটা মানুষের কাছে নিজেরে খারাপ বানাইছে, আর আমি বুঝতেও পারলাম না। শিহাব, শিহাব চোখ মেলো। শিহাব দেখো আমি আসছি। শিহাব, এই শিহাব, শিহাব, বাবা, বাবা শিহাব কথা বলতেছে না। বাবা রাকিব, রাকিব শিহাব কথা বলতেছে না। এই শিহাব, শিহাব দেখো আমি আসছি। শিহাব, শিহাব, শিহাব কথা বলো তুমি। শিহাব, শিহাব, এই শিহাব। লাশ দাফনের জন্য গ্রামে দিতে হবে। বাবা আমি শিহাবের সাথে যাব। বাবা আমাকে শিহাবের সাথে নিয়ে চলো বাবা। শিহাব, না না না, তোর এই অবস্থায় ওখানে যাওয়া ঠিক হবে না। বাবা যাক না, অন্তত শিহাবের শেষ বিদায় অবধি ও পাশে থাকুক। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শিহাব, এই শিহাব, শিহাব, এই শিহাব, শিহাব, এই শিহাব, শিহাব কথা বলো।